সান্ধ্যকালীন শুভেচ্ছা আপনাদেরকে। আজ আজ আপনাদের আমাদের হিলিং হার্টের পেজ থেকে লাইভে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাথে ডিসকাশন করার জন্য। আমাদের সাথে আছেন আজ ডক্টর নওশের, গত সপ্তাহের মতো। সে সাথে আমাদের সাথে আরেকজন অতিথি আছেন জেমস শিমন দাস, সাইকোলজিস্ট। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করতে চাই সেটি হচ্ছে SAD, সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডার। এখন আমি প্রথমেই আসতে চাচ্ছি ডক্টর নওশের আপনার কাছে। এই সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডার এটা আসলে কি, যদি আমাদের সাধারণ জনগণের উদ্দেশ্যে একটু বুঝিয়ে দেন যে এটা আসলে কি। জি, ধন্যবাদ। এটা খুবই সময়োপযোগী একটা প্রশ্ন, কারণ এখন প্রচন্ড শীত পড়েছে। সিজনাল এফেক্টিভ ডিসঅর্ডার আসলে এটা মানে সোজা ইংরেজিতে বলা হয় উইন্টার ডিপ্রেশন, অর্থাৎ শীতকালীন সময়ে মানুষের মধ্যে যে ডিপ্রেসিভ ডিসঅর্ডারটা আসে, যেমন মনের মধ্যে একটা বিষণ্ণতা ভাব আসে, যখন তার কোনো কাজ করতে ইচ্ছে করে না, সে একদমই শুয়ে বসে থাকে, আর খাবারের ইফেক্টটা বেড়ে যায় এবং সে কোনো কিছুতে উৎসাহ পায় না। এটা কি বলা হয় মূলত মানে উইন্টার ডিপ্রেশন বা সিজনাল এফেক্টিভ ডিসঅর্ডার। ডিসঅর্ডারটা আমরা তখনই বলবো যখন এই সিমটমগুলা 2 থেকে 3 সপ্তাহ বেশি পার হয়ে যাবে, তখনই এটা মানে এটা মানে ডিপ্রেশন এটা আমরা বলতে পারি, এবং তার জন্য ইন্টারভেনশন প্রয়োজন এবং তার অবশ্যই ডক্টরের পরামর্শ এবং সাইকোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত। এটার মূল কারণটা হচ্ছে শীতের সময় কিন্তু আমাদের ডে লাইটটা কমে যায়, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন সময় মানে কুয়াশার কারণে বা বিভিন্ন এর কারণে মানে আমাদের ওয়েদারটা বেশ একটা অন্ধকারাচ্ছন্ন থাকে, এবং এই অন্ধকারাচ্ছন্ন থাকার কারণে আমাদের বডিতে মেলাটোনিন নামে একটা হরমোন বেড়ে যায় এবং সেরাটোনিন নামে একটা হরমোন কমে যায় এবং ভিটামিন ডিও কমে যায়, এবং এটার কারণে মূলত এই সমস্যাটা হয়। ধন্যবাদ। তাহলে আপনি ডক্টর যেটা বলেছেন, যেহেতু আমরা শীতকালে আছি, আপনি বলছেন যে এই শীতকালীন যে মন খারাপ বা ডিপ্রেশন, আমি সাইমনের কাছে জানতে চাচ্ছি যে যখন বলি সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডার, এটা কি শুধু আমরা শীতকালকে বোঝায় নাকি? ভয়েস শোনা যাচ্ছে না। ডক্টর, আমার কথা শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, কিন্তু সিস্টারের কথা শোনা যাচ্ছে না। আমরা সিস্টারের জন্য একটু ওয়েট করি। হ্যাঁ, সরি, আমরা ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। আমার প্রশ্নটা কি শুনতে পেয়েছেন সাইমন? না সিস্টার। আচ্ছা, আমি আপনার কাছে আমি এসেছি যে সিজনাল এফেক্টিভ ডিসঅর্ডার, ডক্টর নওশের আমাদের যেভাবে বলেছেন, যেহেতু আমরা শীতকালে এসেছি, শীতকাল এখন, শীতকালের বিষণ্ণতার কথা উনি বলেছেন। আপনি যদি আরেকটু এলাবোরেটলি বলেন যে এই সিজনাল এফেক্টিভ ডিসঅর্ডার শুধু শীতকালে হয় নাকি অন্য সময় এই জিনিসটা হয়, একটু যদি ইলাবোরেট করেন। থ্যাংক ইউ। ধন্যবাদ সিস্টার। সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডার আমরা যেটা বলছি যে ঋতু কেন্দ্রিক আবেগের কিছু পরিবর্তনের জন্য কিছু শারীরিক, মানসিক এবং আবেগীয় আচরণগত কিছু পরিবর্তন, আর সেটা যে শুধুমাত্র শীতকালে হয় এমনটা না। এইটা যেমন করে ডক্টর বলছিলেন একটু আগে, যে এটা কখনো কখনো হয় যে শীতকালে হয়, আমরা বলি যে উইন্টার বেসড স্যাড। আবার এটা মানে এটা শুরু হয় হচ্ছে আপনার শরৎকালে কিংবা শীতকালের শরৎকালের শেষে, শীতকালের শুরুতে। আবার কখনো কখনো এইটা হতে পারে সামারে হয়, তখন আমরা বলি সামার লেট স্যাড। তো ওইটার সময় কি হয়, ডক্টর যেমন করে বলছিলেন যে এই সময় মেলাটোনিনের পরিমাণ, শীতকালে মেলাটোনিনের পরিমাণ বেড়ে যায়। মেলাটোনিনের কাজ হচ্ছে আমরা কখন ঘুমাবো এবং ঘুম থেকে উঠবো এটার কাজকে নিয়ন্ত্রণ করা। ফলে দেখা যাচ্ছে কি এখন শীতকালে মানুষ প্রচন্ড রকমের ঘুমায়
এই যারা সিজনাল স্যাডে ভোগেন, কিন্তু যখন কেউ সামারে বা গ্রীষ্মকালে ভোগেন এই এই ডিসঅর্ডারে, তখন হয় কি দেখা যায় যে তখন তারা ঘুমাতে পারেন না, কারণ তখন হচ্ছে মেলাটোনিনের পরিমাণ কমিয়ে দেয়। সূর্য রশ্মি বা সানলাইটের পরিমাণ অতিরিক্ত বাড়ে, এর ফলে আপনার মেলাটোনিনের পরিমাণ বেড়ে যায়। ফলে কিন্তু এটা গ্রীষ্মকালেও দেখা দেয়, এবং গ্রীষ্মকালে যেটা হয় যে অতিরিক্ত মাত্রায় বিরক্তি ভাব আসে, মন খারাপ থাকে এবং কনসেন্ট্রেশনের প্রবলেম হয়, এবং অন্যান্য যে আমরা ডিপ্রেশনের যে সিমটম গুলো দেখি ঠিক একই রকম থাকে। বাট এখন অতিরিক্ত ঘুমাই, হাইপার মানে হাইপারসোমনিয়া হয়, আর তখন হচ্ছে ইনসোমনিয়ার দিকে লিড করে। এটা হচ্ছে একটা মেজর মানে একটা ডিফারেন্স। থ্যাংক আচ্ছা, ইউ তাহলে সিস্টার। আপনি বলছেন যে এই ডিপ্রেশনটা শুধু শীতকালীন ডিপ্রেশনের একটা গ্রীষ্মকালে অপোজিট একটা রিয়াকশন হয়, যেটা বলছেন মেলাটোনিনের জি, ব্যাপার যেটা বলছেন, বিশেষ করে ঘুমটাকে এফেক্ট করে। আচ্ছা, এক্স্যাক্টলি সিস্টার। তাহলে এবার আমি আবার ডক্টরের কাছে আসি, যে যদি আপনি কয়েকটি পার্থক্য বলতে পারেন যে শীতকালীন ডিপ্রেশন এবং নর্মাল ডিপ্রেশনের মধ্যে কি কোনো পার্থক্য আছে, এরকম কিছু নর্মাল আছে? ডিপ্রেশন, হ্যাঁ, ধন্যবাদ। নর্মাল ডিপ্রেশন যেটা, সেটা হয় কি মানে এটা সারা বছরই হতে পারে। আর শীতকালীন যে ডিপ্রেশন, এসএডি বলেন বা উইন্টার ডিপ্রেশন, এটা শুধুমাত্র উইন্টার সিজন কেন্দ্রিক আর কি হয়, অর্থাৎ শীতের সময়টাতে হবে, ওনারা সারা বছর ভালো থাকবেন। আর নর্মাল ডিপ্রেশন যেটা, এটা বছরের যে কোনো সময় যে কারণে এটা হতে পারে, মানে এটার সাথে শীতের কোনো সম্পর্ক নাই, এটা আর কি। আর এমনি ডিপ্রেশনের অন্যান্য সাইন সিমটম গুলো থাকে, সেটা মোটামুটি ঠিকই থাকে। তবে এই সময় এদের ওই যে মেলাটোনিন যেটা, ওটা বেড়ে যায়, এবং এর ফলে তার ঘুমের মাত্রাটা বেড়ে যায়। যেটা অন্য বিষণ্ণতার সময় হয়তো তার ঘুমের মাত্রাটা নাও বাড়তে পারে, হয়তো ইনসমনিয়া হয়ে যেতে পারে। কিন্তু শীতের ক্ষেত্রে এই যে মেলাটোনিনটা তার বডিতে বেড়ে যাওয়ার কারণে ঘুমের মাত্রাটা বেড়ে যায়। একটা সিস্টার আমি চমৎকার একটা বলেছেন যে শীতকালে যেহেতু সূর্য দেখা যায় না, তাহলে ঘুমের পরিমাণ বেড়ে যায়। কারণ আমরা জানি সাধারণ ডিপ্রেশনের ক্ষেত্রে হয় খুব বেশি ঘুমাবে, নতুবা ঘুমাবে না। তাহলে কিন্তু শীতকালে কিন্তু স্পেসিফিকলি যে ঘুমের পরিমাণ বেড়ে যায়। হ্যাঁ, সাইমন, আপনি যে কিছু সিস্টার এখানে, হ্যাঁ জি জি জি, এখানে আরেকটা আরেকটা উল্লেখযোগ্য একটা সাইন আছে। এই যে শীতকালীন যে বিষণ্ণতার সময় বা অবসাদগ্রস্ততার সময়, এই সময়টা হয় কি আপনার খাবার খাওয়ার যে আকাঙ্ক্ষা, বিশেষত শর্করা খাবার, ভাত, না এই খাবার খাওয়ার চাহিদাটা অনেক বেড়ে যায়। এবং আরেকটা পার্থক্য যে অন্যান্য সময়ে, যে ডক্টর একদম রাইটলি মেনশন করেছেন যে এটার কনসিস্টেন্সি থাকতে হবে, মানে পারসিস্টেন্টলি এটা অ্যাটলিস্ট এট এ স্ট্রেস 2 সপ্তাহ থাকতে হবে। আবার আরেকটা মেজর মানে এটা একটা সিগনিফিকেন্ট পার্থক্য হচ্ছে কি, যদি আপনাকে এসএডি বলতে হয়, তাহলে প্রতি বছর মানে কমপক্ষে একই সময় পর পর অ্যাটলিস্ট 2 ইয়ার্স ধরে হতে হবে, তাহলে আমরা বলতে পারবো যে এটা এসআইডি। আদারওয়াইজ না, এটা একটু জাস্ট একটা সিগনিফিকেন্ট ডিফারেন্স। জি, খুব গুরুত্বপূর্ণ একটা ডিফারেন্স বলেছে যে 2 ইয়ার্স একটা টাইম ফ্রেম, 2 ইয়ার্স একটা টাইম ফ্রেম। এবং একই সময় কিন্তু, এবং এটা তবে একই সময়। জি, হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, খুব সুন্দর একটি তথ্য। এখন আমি একটুখানি আসতে চাই যে সাইমন, আপনি যেহেতু উত্তরবঙ্গের, আমি যদি বলতে চাই আপনার এলাকায় আমরা সবসময় দেখি যে গতকালও ছিল যে পঞ্চগড়ে 6 কত ডিগ্রি, তার মানে অত্যন্ত শীত। যেখানে ঢাকায় আজ হচ্ছে 22 ডিগ্রি, তাই মনে হয় সোয়েটার পরে হাঁটছি, তারপরে মাফলার দিয়ে হাঁটছি। তাহলে ওখানে আমরা জানি যে ওই এলাকাটা উত্তরবঙ্গ, আপনার নওগাঁ হতে পারে, পঞ্চগড়, দিনাজপুর, রংপুর বেশ ঠান্ডা, রাজশাহীর বরেন্দ্র এলাকা অনেক ঠান্ডা। ওখানের জনগোষ্ঠী, বিশেষভাবে আমি বলবো যে যারা মার্জিনালাইজড, দরিদ্র জনগোষ্ঠী, তাদের মধ্যে এই বিষণ্ণতার ব্যাপারটা কিভাবে আপনি দেখেন? কারণ যেহেতু আপনি রিসেন্টলি বাড়ি থেকে এসছেন এবং আপনার অনেক কানেকশন আছে, আমরা নিউজ পেপারে দেখি, খবরে দেখি, কিন্তু আপনি সরাসরি তাদের সাথে আপনি সংযুক্ত, সেই ব্যাপারে যদি আমাদেরকে একটু আইডিয়া দেন। ওকে, থ্যাংক ইউ সিস্টার। সো এখন যেটা আমি দেখছি রিসেন্টলি, আর রাজশাহীতে আমরা ভাবতাম যে পঞ্চগড়, দিনাজপুর ওই অঞ্চলটাই অনেক বেশি শীত, কিন্তু এবার আমরা রাজশাহীর যারা কাছাকাছি, রাজশাহী, নওগাঁ, বগুড়া, আমরা বা বরেন্দ্র অঞ্চলের, আমরাও দেখছি প্রচন্ড মাত্রায় শীত। এখন এইখানে যেটা দেখা যাচ্ছে,
যে শীতের মাত্রাটা এত বেশি, খেটে খাওয়া মানুষ কিংবা যারা কোনো চাকরি করেন, ছোটখাটো চাকরি করেন, তারা কিন্তু বের হতে পারছেন না, এতটা হুম মাত্রায় শীত। এবং আমি দেখেছি, আমি বড়দিনের ছুটিতে ছিলাম বাড়িতে, তখন হুম 26 তারিখ থেকে মনে হচ্ছিল যেন টিনের উপরে, ঘরের চালের উপরে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি করে। ফলে হুম এই সময় আহ, যারা খেটে খাওয়া মানুষ আসলে তাদের জীবন এবং জীবিকার যে জায়গাগুলো, এইটা হচ্ছে অনেক ক্রাইসিস পিরিয়ডের মধ্যে চলে। এবং আপনি জানেনই যে এই ধরনের মানুষদের অন্যান্য যে স্বাস্থ্য সেবার যে জায়গাগুলো, সেটা তো হুম অভাব থাকে, সচেতনতার অভাব। এর ফলে এই সময় কিন্তু রোগ বালাই, যে শীতজনিত যে রোগের পরিমাণ আমরা দেখি অনেক বেশি, ঠান্ডাজনিত হুম হুম, রোগেও ভোগেন। ফলে হ্যাঁ একটা হ্যাঁ মানে অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে যান, শারীরিক যে অসুস্থতার মধ্যে দিয়েও যান। ফলে দেখা যাচ্ছে যে এটা আসলে একটা ক্রাইসিস তৈরি করবে। যে এবং আমি আরেকটু জাস্ট অ্যাড করি যে রিসেন্ট গবেষণাগুলো দেখাচ্ছে যে বাংলাদেশে কি হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে। ফলে হুম হুম ঢাকায় কিন্তু আমার মনে হয় যে আমি 2004 সাল থেকে মোটামুটি আসা যাওয়া করি এবং 11 সাল থেকে একদম কন্টিনিউয়াস থাকা শুরু করেছি, কিন্তু ঢাকাতে আমি এমন শীত দেখিনি কখনো। ফলে হুম 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 এই ক্লাইমেট চেঞ্জের প্রভাব আমরা কিন্তু হুম দেখতে পাচ্ছি আসলে। ফলে এইটা আমি মনে করি যে আমাদের জন্য একটা মেসেজ দেয় যে এখনই আমাদের পরিবেশ হুম সম্বন্ধে সচেতন হতে হবে। অন দা আদার হ্যান্ড, আপনি যে প্রশ্নটা করলেন যে আমাদের ওই অঞ্চলগুলোতে যে সরকার কিংবা যারা সহৃদয়বান ব্যক্তি আছেন, মানবিক সাহায্যের যে প্রয়োজন, সে ব্যাপারে যেন তারা চিন্তা করেন, এটাও আমি আসলে বলবো। থ্যাংক ইউ আমি সিস্টার। আমি আছে আমি এখন আমি ডক্টরের কাছে আসতে চাই। যেহেতু ডক্টর আপনি হসপিটাল সেটিং এ কাজ করেন, আমি বেশ নিউজ দেখেছি রিসেন্টলি, লাস্ট 2 উইকস, যে আমাদের প্রত্যেকের নজরে পড়েছে যে বেশ কিছু জনগোষ্ঠী মৃত্যুবরণ করছে এই প্রচন্ড শীতে। মানে এই শীতে মৃত্যুবরণ করেছে তাদের ফ্যামিলি মেম্বার বা তাদের দেখে অন্যান্য যারা এই মৃত্যুগুলো দেখেছে এবং শুনেছে, তাদের কি ধরনের রিয়াকশন হয়েছে বলে আপনি আহ, খেয়াল করেছেন, সেটা নিয়ে যদি একটুখানি বলেন, সেটা হোক শহর পর্যায়ে কিংবা গ্রাম পর্যায়ে ডক্টর। ধন্যবাদ। এটা খুবই সুন্দর একটা প্রশ্ন আপনি করেছেন, কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। শীতের যে সময়টা, এই সময়টা সবচেয়ে বেশি এফেক্টেড হয় হচ্ছে শিশুরা এবং বয়োবৃদ্ধরা। তার কারণ হচ্ছে তাদের দেহের ইমিউনিটি অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম থাকে, যে কারণে তারা খুব সহজে ঠান্ডা কাপ হয়ে যান এবং ঠান্ডা থেকে তাদের ভিতর নিউমোনিয়া বা শ্বাসকষ্ট ডেভেলপ করে। এবং এই নিউমোনিয়ার কারণেই কিন্তু অনেক শিশু বলেন বা বয়োবৃদ্ধ মানুষ বলেন, ওনারা মারা যান। আরেকটা হয় যে শীতকালীন সময় স্ট্রোকের ঝুঁকিটা বেড়ে যায়, ব্রেন স্ট্রোক। ব্রেন স্ট্রোকের ঝুঁকিটা এই কারণে বাড়ে কারণ তখন আমাদের শরীরে যে রক্ত সম্ভব ইয়াটা, যে রক্ত নালীগুলো সেগুলো সংকুচিত হয়ে যায় এবং রক্ত চলাচলটা কমে যায়, এবং এটার কারণে ব্রেনে এটা এফেক্ট হয়। এবং দেখা যায় যে ব্রেন রাতের বেলা বিশেষ করে ব্রেন স্ট্রোক করার ভয়টা বেশি থাকে বয়স্ক রোগীদের কাছে। এটা এই যে এই কারণেই আসলে মূলত এই শীতের সময় ভয়টা হচ্ছে এই শিশু এবং বয়োবৃদ্ধদের নিয়ে, কারণ এদের ভিতরে একটা মৃত্যু ঝুঁকি থেকে যায়। এছাড়াও ওই যে নবজাতক যারা থাকে, এই নবজাতকরাও দেখা যায় যে শ্বাসকষ্টের বিভিন্ন রকম শ্বাসযন্ত্রের রোগে আক্রান্ত হয়ে যায়, এবং এই আক্রান্ত হয়ে অনেকে বাচ্চা মারা যায়, আর হুম যাদের হুম মধ্যে হুম ইমিউনিটি কম থাকে। হুম 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 হুম। তাহলে আপনি বলছেন যে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে শিশু এবং বৃদ্ধ যারা, তাদের ইমিউনিটি পাওয়ার কম, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, সেই জন্য তারা বেশি আক্রান্ত হচ্ছে। আক্রান্ত তাহলে এটা হচ্ছে। এটা আপনার, হ্যাঁ, এটা আপনার অবজারভেশন। যদি আপনি, যেহেতু আপনি শহরে থাকেন, বারডেমে কাজ করেন, বারডেম হসপিটালে, এই শহর ভিত্তিক এখানেও আজ যে আমরা সবাই ভালো অবস্থানে আছি তা না, রাস্তাঘাটে অনেক দরিদ্র জনগোষ্ঠী দেখি শুয়ে আছে, এমনকি জীবজন্তু, কুকুরগুলো খুব শীতে মানে কুকড়াচ্ছে, কাঁপাচ্ছে। আপনি যদি এই শহরের জনগোষ্ঠীর, তারা কিভাবে এই শীতকালীন বিষণ্ণতায় তারা এফেক্টেড হচ্ছে, সেটা নিয়ে একটুখানি আমাদেরকে আলোকপাত করেন। শহর শহরের ভিত্তিক। জন্য বিশেষ করে খেটে খাওয়া মানুষ, হ্যাঁ, খেটে খাওয়া হ্যাঁ মানুষদের তো হ্যাঁ আসলে অনেক সমস্যা হয়ে যায়। বিশেষ করে তাদের অনেকেরই থাকার জায়গা থাকে না, তারা অনেকে রাস্তায় ঘুমায়। হ্যাঁ, রাস্তায় যখন ঘুমায় প্রচন্ড শীতের মধ্যে তারা আসলে বেশ কষ্ট পায়, এবং তাদের অনেকেরই দেখা যায় যে বিভিন্ন রকম অসুখ বিসুখ হয়, বিশেষ করে চুলকানি, হ্যাঁ, তারপরে আপনার ঠান্ডা কাশি, এরকম অসুখ বিসুখ, কারো কারো ডায়রিয়া হতে পারে এই শীতকালীন সময়ে। এটা
আর এমনি হুম, হুম, রাস্তায় যে কুকুর যেগুলা আমরা আগে ছোটবেলায় দেখেছি, এগুলো বেশ যুবত হয়ে থাকে। এখন রিসেন্টলি কিছু কিছু যে গোষ্ঠী তুমি এসছে, মানবিক গোষ্ঠী, তারা এই যে কুকুরদেরকে কিন্তু তারা মানে রেস্কিউ করার জন্য বা এদেরকে একটু সহযোগিতা করার জন্য তারা কিন্তু রাস্তায় নেমেছে। আমি দেখেছি যে কুকুরদেরকে তারা ছালা বা চটের বা কাপড়ের হ্যাঁ, কিছু হ্যাঁ, কাপড় টাপড় তারা পরিয়ে রাখতেছে। এটা আমি হ্যাঁ, ধর এই গত কয়েক 2-3 বছর ধরে জিনিসটা আমি লক্ষ্য করছি আর কি, আগে এটা দেখি নাই। তো এটা খুব হুম, ভালো হুম, একটা উদ্যোগ, তারা একটা মানবিক একটা উদ্যোগ নিয়েছেন। তবে আমি মনে করি যে রাস্তা যে খেটে খাওয়া মানুষগুলো, এই মানুষগুলোর পিছনে সবারই একটু দাঁড়ানো উচিত, বিশেষ করে বিত্তবান যারা আছেন। বা হুম, হুম, এটা এমন ভাবে করা যে আপনার খুব বেশি কিছু করার দরকার, আপনি আপনার আশপাশে একটু যদি খেয়াল রাখেন, আপনার হ্যাঁ, আশপাশে যদি দেখেন এরকম হতদরিদ্র মানুষ আছে বা ইয়া আছে, এই মানুষটাকে যদি আপনার ঘরে একটা কম্বলতা আছে বা একটা শীতের কাপড় অথবা আছে যেটা আপনি ইউজ করছেন না, হুম, অথবা আপনি হুম, নতুন হুম, কাপড় কিনেছেন, এটা অথবা রয়ে গেছে, আপনি ওটা তাকে দিয়ে দেন। হুম, মানুষটাও হুম, এটা গায়ে দেয়, এটা শীতের হুম, উষ্ণতা হুম, পাক, এটা ব্যবহার করে সে বাঁচুক। হ্যাঁ, হুম, হুম, আমরা যারা হুম, যারা বড় স্কেলে যারা কাজ করতে চায়, তারা সাংগঠনিক হুম, ভাবে হুম, কাজ করতে পারে, শীত বস্ত্র হুম, বিতরণ করতে পারে, ইয়া করে। কিন্তু আমরা সাধারণ মানুষের ক্ষেত্রে আমি যেটা বলছি আর কি, যে হুম, সাধারণ হুম, মানুষের ক্ষেত্রে আমরা আশপাশে যদি একটু চোখ দেই, এরকম যদি আমাদের নজরে পড়ে, তাহলে আমরা হুম, তার হুম, পাশে একটু দাঁড়াই না, অসুবিধা কি আছে? আমাদের আমাদের এই ঘরের যে এক্সেস যে জিনিসটা আছে, বাড়তি যে জিনিসটা হুম, আছে, সেটাকে হুম, দিয়ে হুম, দিই, সে এটা হুম, ব্যবহার করতে থাকে। এটা হ্যাঁ, হ্যাঁ, সেটাই আপনি রাইটলি বলেছেন যে আমি ওই জিনিসটা খেয়াল করেছি যে রাস্তাঘাটে এখন মানুষকে জনসাধারণকে কিছু শীতবস্ত্র দেওয়া হচ্ছে, পড়ছে, এবং জীবজন্তুকে কুকুরের গায়ে আপনি যেভাবে চট দিয়ে আহ, মানে একটা কাপড় গরম দিয়ে বা কিছু জড়িয়ে এরকম রেখেছে, দিয়ে তারা একটা কাপড় দিচ্ছে। একটা গেঞ্জি কেটে সুন্দর জড়িয়ে রেখেছে। আমার কাছে এটা খুবই পজিটিভ মনে হয়েছে। আমি আসলে খুব এপ্রিসিয়েট করি যে জনগণ আসলে আম, খেয়াল করছে যে ওরাও শীতে কাঁপাচ্ছে, ওদের কাঁপছে, কষ্ট হচ্ছে, তাহলে তাদের সেবায় আমরা প্রত্যেক এগিয়ে আসছি। তা আমিও এটাও বলি, আপনার সাথে আমি একমত যে যারা বিত্তবান আছে সমাজে, বা আমরা যাদের একটু সামর্থ্য আছে, আমরা যেন প্রত্যেকে অন্তত যদি মনে করে যে 3 কোটি মানুষ যদি ভালো অবস্থায় থাকে, 3 কোটি মানুষ যদি 3 কোটি বস্ত্র দেয়, একটা করে দেয়, অলরেডি কিন্তু 3 কোটি মানুষ সাহায্য পাচ্ছে। তাহলে এই যে শীত, কারণ আমাদের দেশের যে শীতটা, অনেকেই বলে যে বিদেশে তো অনেক শীত, তারাও তো এরকম কষ্ট করছে না, কারণ তারা তো প্রস্তুত, তাদের মধ্যে হিটার আছে, তাদের গরম কাপড় আছে। কিন্তু আমাদের দেশে যেহেতু শীত অল্প সময় স্থায়ী থাকে, আমরা আসলে প্রস্তুত না। তা আমাদের মানবিক দিকটা আর কি আসলে আমাদের সচেতন হতে হবে যে আমরা যেন মানুষের পাশে দাঁড়াই। হ্যাঁ, এটা আসলে ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তা এবার আমি আসছি যে এই যে যখন আমরা দেখতে পাই যে কেউ শীতকালীন বিষণ্ণতায় ভুগছেন, যদি আমাদেরকে উদ্দেশ্যে আপনারা দুইজনই একজন একজন করে যদি বলেন যে শারীরিক, মানসিক, আবেগীয় কি কি লক্ষণ আপনারা দেখেন, যে যেগুলো দেখে বুঝতে পারেন যে তারা শীতকালীন ডিপ্রেশন, আগে যদি একটু বলেছেন, আমি একটুখানি সিস্টেমেটিকলি জানতে চাই যে কি কি লক্ষণ। প্রথমে যদি সাইমন যদি বলে, তারপর ডক্টর অ্যাড করবেন যেটা সাইমন মিস করে ফেলে। সাইমন। সো আবেগের ক্ষেত্রে যেটা হবে যে উনি প্রচন্ড মাত্রায় বিষণ্ণ থাকবেন এবং এটা কনসিস্টেন্টলি একটানা 2 সপ্তাহ কমপক্ষে। অতিরিক্ত মাত্রায় বিরক্ত হবেন, এটা একটা ব্যাপার। তারপরে মন মেজাজ খুব ঘন ঘন পরিবর্তন হবে এবং আত্মবিশ্বাস কম থাকবে। এটা হচ্ছে তার যে আবেগের যে জায়গাটা। চিন্তা ভাবনার যে জায়গা, সেটাতে হবে কি উনি আত্মহত্যার কথা চিন্তা করতে পারেন এবং নিজেকে ছোট হিসাবে দেখতে পারেন। তারপরে অনেক নেতিবাচক চিন্তা ভাবনা করতে পারেন যে এই আমার যে এই শীতকালে কিংবা এই যে আমার মনের অবস্থা, এটা কখনোই শেষ হবে না। এরকম নানা ধরনের নেতিবাচক চিন্তা ভাবনা করেন এবং আচরণগত যে দিকগুলো, সেটা কি করেন, ওনারা অতিরিক্ত মাত্রায় খাবার খান, অতিরিক্ত মাত্রায় ঘুমান, বন্ধু বান্ধবদের এড়িয়ে চলেন, যে কোনো সামাজিকতা তারা এড়িয়ে চলেন। আমরা এই রকম দেখি এবং পোশাক আশাকের প্রতি অনেক উদাসীন থাকেন। যে মানুষটা হয়তো বা অনেক গুছিয়ে থাকতে পছন্দ করতেন, চলাফেরা করতেন, কিন্তু এখন হঠাৎ এই সময়টা দেশে উনি আর এইভাবে থাকতে চান না, আসলে অগোছালো থাকেন। যে এই ধরনের পরিবর্তনগুলো আমরা মোটামুটি দেখতে পাই। থ্যাংক ইউ সিস্টার। হ্যাঁ,
থ্যাংক ইউ সাইমন, যে খুব সুন্দর করে গুছিয়ে বলেছেন যে কি কি লক্ষণ আমরা দেখতে পাই। ডক্টর যদি কিছু অ্যাড করেন। সাইমন খুব চমৎকার বলেছে, এই জন্য সাইমনকে অসংখ্য ধন্যবাদ। একদম সিস্টেম্যাটিক্যালি বলেছে এটা। এখানে খুব বেশি কিছু অ্যাড করার কোনো কিছুই নাই। মানে এখানে কিছু একটা জিনিস শুধু অ্যাড করা যায়, মানে এটা হচ্ছে এই সমস্ত যে পেশেন্টরা এই সময় মানে খুব বেশি ঘুমের দিকে তাদের একটা ইয়া থাকবে আর কি। তারা দেখা যাবে বেশি বেশি ঘুমাবে, যা অন্য সময় তারা ঘুমতো না, কিন্তু এখন দেখা যাবে যে দেরি করে উঠতেছে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে ঘুমের থেকে উঠতে চাচ্ছে না, কাঁথা নিয়ে পড়ে থাকতেছে বা ল্যাপ নিয়ে পড়ে থাকতেছে। ডাক দিলে খেতে চায়, খেতে খেতে ডাক দিলে সে উঠতেছে না, বলতেছে না এখন খাবো না, পরে খাবো। মানে এরকম একটা মানে তাদের মধ্যে আলস্য বা এই যে ঘুমের যে প্রবণতা, এই জিনিসটা তাদের মধ্যে একটু বেশি থাকবে আর কি। হ্যাঁ, এবং আমি আরেকটা জিনিসও খেয়াল করি যে শীতকালে অনেকে মনে করে যে শীতে আমি বিছানা থেকে উঠবো না, গোসল করব না, গোসল করলে মনে হয় যে আর শীত বেশি লাগবে। আমার কাছে মনে হয় যে এটা একটা খুব একটা ভ্রান্ত ধারণা, কারণ যত আমরা শুয়ে থাকবো বা কাঁথা কম্বলের নিচে থাকবো তত বেশি শীত লাগে। আসলে এই পরিচ্ছন্ন হওয়া, গোসল করাটা, এটা কিন্তু আমাদেরকে আসলে শীত একটু কমায়। এটা কিন্তু বাড়ায় না আসলে, এটা আমি খেয়াল করেছি অনেকের মধ্যে। এটার কারণে কিন্তু মানে চর্মরোগ গুলা কিন্তু বেড়ে যায়, আপনার যে চুলকানি, তারপরে এক্সিমা, হ্যাঁ, সোরিয়াসিস, এগুলা কিন্তু বেড়ে যায় যে সারাক্ষণ শুয়ে থাকলে আর কি। হ্যাঁ, হ্যাঁ, কারণ সারাক্ষণ শুয়ে থাকলে তো আসলে অবশ্যই যে কোন একটা সময় শরীর খুব উত্তাপ হয়ে যায়, গরম হয়ে যায়, সেখানে সামান্য ঘাম হতে পারে, সেই জন্য এই চুলকানি গুলো ঘাম থেকে হতে পারে। সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা এই শীতকালে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেন চর্মরোগ থেকে আমরা রেহাই পাই। এটা খুবই একটা ভালো পয়েন্ট বলেছেন। হ্যাঁ, এখন যদি আমরা আসি যে ট্রিটমেন্টের ব্যাপারে, যে এখানে আমরা কি কি ধরনের ট্রিটমেন্টের কথা আমরা বলতে পারি। এটা একটা মেডিকেল সাইকিয়াট্রিক ট্রিটমেন্টের কথা বলতে পারি, সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট। সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট সম্পর্কে যদি ডক্টর নওশের আপনি যদি আমাদেরকে বলেন। হ্যাঁ, জি ধন্যবাদ। আসলে ট্রিটমেন্টের প্রশ্নটা তখনই আসবে যখন তার সমস্যাটা 2 থেকে 3 সপ্তাহ বেশি যদি এটা ডিউরেশনটা হয়, সেই ক্ষেত্রে তার ট্রিটমেন্ট প্রশ্নটা আসবে। তখন এই ক্ষেত্রে তাকে অ্যান্টি ডিপ্রেসেন্ট দেওয়া যায়, যেগুলো যেমন সিলেক্টিভ সেরোটোনিন ইনহিবিটর গ্রুপের যে ওষুধগুলো আছে ওগুলোই সাধারণত দেওয়া হয়। এছাড়াও আছে আপনার যে ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেসেন্ট, এগুলোও দেওয়া হয়। আর তাদের জন্য খুব ভালো এটার সাথে মানে এটার সাথে যদি খুব ভালো হয়, তারা যদি সাইকোথেরাপি নেয়, বিশেষ করে সিবিটিটা ওই সিমন সাহেব আর কিছু ইয়ে করে ডিটেইলে একটু দর্শককে বলবেন। সিবিটিটা যদি তাতে এরা নেয় এই ওষুধের পাশাপাশি, তাহলে দ্রুত এটার থেকে ওভারকাম করে আসতে পারবে আর কি, এই ডিপ্রেশনটা থেকে। থ্যাংক ইউ ডক্টর, যে আপনি সাইকিয়াট্রি মেডিকেল সাইডটা বললেন। এখন সাইমন যদি আমাদের কাউন্সিলিং বা সাইকোথেরাপির ব্যাপারটা যদি আমাদেরকে একটুখানি বলেন। হ্যাঁ, সো আমার কাছে মনে হয় যে আমি সাধারণ মানুষের জন্য যেহেতু কথা বলছি এখন, তাহলে ওইভাবেই বলি। আমার কাছে মনে হয় যদি এই সময়টাতে যারা এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের উচিত হবে যে বেশি মাত্রায় রোদের মধ্যে থাকা। এটা একটা হতে পারে, এবং দিনের যে রুটিনটা সেটা মেনটেন করা, পাশাপাশি একই সময় ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে ওঠা, এইটা চেষ্টা করা। যদিও ওনাদের জন্য অনেক কঠিন, বাট এটা চেষ্টা করা দরকার। এরপরে হচ্ছে কি, ফ্যামিলি ফ্রেন্ডস এর সাথে একটা যোগাযোগ রক্ষা করে চলা, এইটা হচ্ছে সাধারণ কিছু টিপস। এবং ডক্টর যেমন করে বলছিলেন যে সিবিটি এখানে কাজ করতে পারে, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। আমাদের চিন্তা ভাবনার পরিবর্তন করা যদি যেতে পারে, আমার কাছে মনে হয় যে আমরা এটা ডিটেলসে না বললেও আমরা জাস্ট এরকম করে বলতে পারি যে হয়তোবা এই সময়টাতে, এই যে সময়টা শীতকাল, এইটার সাথে কখনো কেউ কি করে ফেলে, কারো মৃত্যু, কোনো খারাপ ঘটনা বা প্রকৃতি এইটার সাথে, বা কালার, প্রকৃতির চারিপাশের এনভায়রনমেন্ট, এটার সাথে ওনার একটা খারাপ লাগা, এইটার একটা অ্যাসোসিয়েশন করে। ফলে আমরা এই অ্যাসোসিয়েশনটাও যদি ভাঙতে পারি, যেটা হয়তো আমাদের একজন প্রফেশনাল কাউন্সিলর বা আমার বন্ধু বান্ধব নিয়েও, বা কিংবা যারা খুব রিলায়েবল তার কাছেও যদি আমরা কথাবার্তা বলি, হয়তো বা এটা থেকে আমরা বের হয়ে আসতে পারবো। এই কাজগুলো করা যেতে পারে। থ্যাংক ইউ সিস্টার। হ্যাঁ, থ্যাংক ইউ। কারণ আপনি যে দুইজনই প্রফেশনাল, যেখানে আমাদের প্রফেশনালগণ আছেন, যেমন শহর পর্যায়ে এখানে সাইকিয়াট্রিস্ট অ্যাভাইলেবল, সাইকোলজিস্টগণ অ্যাভাইলেবল, কিন্তু যেখানে ধরেন যে প্রত্যন্ত এলাকার কথা বললাম, যে দিনাজপুর, রংপুর, পঞ্চগড়, রাজশাহী, নওগাঁ, যেখানে আসলে
সদর হসপিটালেও সাইকিয়াট্রিস্টের কোনো মেডিসিন বা কোনো ধরনের সাইকোথেরাপি কাউন্সিলিং ব্যবস্থা নেই। সাধারণ জনগণের জন্য আপনাদের কি ধরনের বার্তা, তারা কি করলে এই ডিপ্রেশন থেকে বের হয়ে আসতে পারবে, শীতকালীন ডিপ্রেশন, কিংবা ডিপ্রেশনের জন্য না প্রবেশ করে মানে কিভাবে ডিপ্রেশন প্রতিরোধ করতে পারে? প্রথমে আমি জিজ্ঞেস করি ডক্টর নওশাদের কাছে। প্রথম হচ্ছে একা না থাকা। হ্যাঁ, তাকে সামাজিকতা রক্ষা করতে হবে, সামাজিক যোগাযোগ গুলো করতে। সামাজিক যোগাযোগ বলতে ফেসবুকে পড়ে থাকা না, মানে সক্রিয়ভাবে সামাজিক যোগাযোগ আর কি করতে হবে। পরিবারের সকল সদস্যের সাথে কথা বলতে হবে, তাদের সাথে মানে আড্ডা দিতে হবে, ফ্রেন্ড সার্কেলে যেতে হবে, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে হবে। এটা একটা। বিভিন্ন যদি তার সমস্যা থাকে, সমস্যাটা মনের ভিতরে পুষে না রেখে পরিবারের হোক, কোনো সদস্য হোক কিংবা তার কোনো ক্লোজ বন্ধু হোক, তার সাথে শেয়ার করতে হবে। আমি দেখছি যে কথা বললে একটা মানে শেয়ার করলে এটা দেখা যাচ্ছে অর্ধেক এমনি ভালো হয়ে যায়। আর প্রবলেমটা অর্ধেকটা এমনি ভালো হয়ে যায় যদি সে আরেকটার সাথে মন খুলে কথা বলতে পারে। এই মন খুলে কথা বলাটা মানে আমি মনে করি জরুরি, নিজের ভিতরে গুটিয়ে না থেকে। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা থাকলো, কিন্তু সব সময় না। সবসময় যদি সামাজিক যোগাযোগের মধ্যে যদি সে থাকে, তাহলে কিন্তু এটা তার মানে সে তার ডিপ্রেশনটা কিন্তু আরো বেড়ে যাবে এখানে। কারণ এখানে সে দেখবে যে বিভিন্ন রকম জিনিস, সে দেখবে যে অনেক কিছু তার তুলনা চলে আসবে। দেখবে যে তার কোনো বন্ধু হয়তো তার অনেক ভালো জায়গায় ভালো পজিশনে আছে, সে কিরকম এমন জায়গায় বেড়াতে যাচ্ছে, অমুক জায়গায় খেতে যাচ্ছে, এগুলো ছবি দিচ্ছে, সে নিজেকে ডাউন ফিল করবে বা ইয়ে করবে। তো ওদিকে না যে আমি মনে করি যে সক্রিয় ভাবে ঘরের সদস্যদের সাথে কথা বলা উচিত, তার বন্ধু বান্ধবের সাথে কথা বলা উচিত, বা আত্মীয় স্বজন যদি থাকে মানে মনের মিল আছে এরকম প্রিয়, সে আত্মীয়র বাড়িতে গেল বা আত্মীয়র সাথে কথা বললো, ফোনে কথা বলতে পারে বা এমনি বাড়িতে গিয়ে কথা বলতে, মানে কথা বলাটা এখানে খুব জরুরি। আর এমনি নিম্নবিত্ত যারা আছেন বা ইয়ে আছেন, আসলে তাদের ক্ষেত্রে তো আসলে কি বলবো, তারা তো মানে এমনি অনেক কষ্টে আছেন, আর্থিক ভাবে কষ্টে আছেন, এদের কষ্টে আছেন। এখন তাদের নিয়োগকর্তারা যদি তাদের প্রতি একটু মানে সহমর্মিতা দেখায়, ধরেন আপনার ঘরে একটা কাজের লোক, হ্যাঁ, সে হয়তো ঠান্ডার কারণে আসতে পারলো না, আমরা যদি তার প্রতি একটু সহমর্মিতা দেখাই, যে যদি বকাঝকা না করি, তার বেতনটা যদি না কাটি, বা এরকম এতটাও নির্দয় যদি তার প্রতি না, এমনি একটু থাকবে। তার খবরটা যদি আমি রাখি যে তার ঘরে খাবার আছে কিনা, বা সে পর্যাপ্ত পরিমাণ গরম কাপড় তার ঘরে আছে কিনা, যদি না থাকে আমাদের যদি কোনো অ্যাক্সেস থাকে সেটা তাকে যদি দিয়ে দিই, তাকে যদি বলি যে তুমি চিন্তা করো না, আমরা আছি তোমার পাশে, এই যে একটা এসিউরেন্স, এটা একটা মেডিসিনের মতো কাজ করবে আর কি। যেমন দোকান মালিক হয়, কেউ যদি দোকান মালিক হয়, ঘরের দোকানের যে কর্মচারীটা আছে একটু খোঁজ খবর যদি নেয়, তার ফ্যামিলি মেম্বাররা কেমন আছে বা কি আছে, যদি একটু সহযোগিতা করার মতো কিছু থাকে, যদি তাকে দেয় বা রিঅ্যাসুরেন্সটা করে, তুমি চিন্তা করো না। একদিন দু একদিন যদি ঠান্ডার কারণে কুয়াশা কারণে আসতে দেরি হয়, তাকে যদি একটু সহমর্মিতার সাথে জিনিসটা যদি দেখে, এইটা আর কি আমি মনে করি থেকে ওভারকাম করা যায়। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো পয়েন্ট বলেছেন। আর যেহেতু আপনি গ্রামগঞ্জের কথা বলছেন, খেটে খাওয়া মানুষ, আমিও গ্রামে গিয়েছি এই 2 সপ্তাহ, বিশেষ ক্রিসমাস থেকে এই পর্যন্ত যাচ্ছি, আবার ঢাকায় আসছি। তো একটা জিনিস আমার কাছে মনে হয়, যেটা আপনি বলেছেন যে মানুষের শেয়ার করা, এবং এই শীতে, প্রচন্ড শীতে কি হয় যে আগুন জ্বালিয়ে সবাই একসাথে আগুন পোহায়, তাই না? আগুনের কাছে থাকে, হাত পা গরম করে গল্প করে। তারপর চায়ের দোকানগুলো আছে, চায়ের দোকানে বেশ আড্ডা দিচ্ছে, বিশেষভাবে বয়স্ক ব্যক্তিগুলো আড্ডা দিচ্ছে। এইটাও এই চা খেতে খেতে নিজেদেরকে গরম করা, নিজের শরীরের তাপমাত্রা বাড়ানো, সে সাথে এই গল্প করা, মনের কথাগুলো বলা, মনের কথাগুলো বলে একটু হাসি ঠাট্টা করা, এটা আসলে মানসিকভাবে তাদের খুব প্রশান্তি দেয়। খুবই ভালো পয়েন্ট বলেছেন। সাইমন, যদি কিছু অ্যাড করতে চান। হ্যাঁ, আমি আর কিছু অ্যাড করতে চাই না। ডক্টর একদম রাইটলি মেনশন করেছেন যে কি কি করবেন। আমি জাস্ট কয়েকটা ডোন্টস বলি, অ্যাটলিস্ট 3টা বলি। সো ডক্টর একটা কথা বলেছেন যে আমরা অনেক বেশি সোশ্যাল হব। তো সোশ্যাল হওয়ার জন্য অনেকে কি করেন, আবার সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করেন। তাহলে ডোন্টস এর ভিতরে একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া ব্যবহার করার যে সময়টা, সেটা সুনির্দিষ্ট রাখেন, অতিরিক্ত ব্যবহার করবেন না, এটা একটা। দ্বিতীয় একটা হচ্ছে কোনো ধরনের ড্রাগস, অ্যালকোহল অ্যাবিউজ করা যাবে না, এটা বন্ধ করতে হবে। এবং থার্ড হচ্ছে যে কি করে, এই সিচুয়েশনটাকে কাটিয়ে ওঠার জন্য অনেকে অনেক খাবার খায়। তাহলে কি করতে হবে, এই খাবার খাওয়ার আগে মানে একটু চিন্তা করা উচিত যে এটা আমার কি বায়োলজিক্যাল হাঙ্গার মানে ক্ষুধা, নাকি এটা আমার সাইকোলজিক্যাল ক্ষুধা। সো এই ফলে
আমার কাছে মনে হয় যে এই ৩টা বিষয় আমরা একটু চিন্তা করতে পারি। আর ডক্টর একদম রাইটলি মেনশন করেছেন। এই ৩টা বিষয় আমি জাস্ট একটু এড করতে চাই ওনার সঙ্গে। থ্যাংক ইউ। তাহলে আপনি অ্যাড করেছেন যে খাবার ব্যাপারটা, যে আসলে যেহেতু ডিপ্রেশন হলে খাবারে হয় ক্ষুধামন্দা, খেতে ইচ্ছে করে না বা বেশি খায়, তাহলে সেখানে যার বেশি খাওয়ার প্রবণতা সেখানে যে প্রশ্ন করি যে আসলে এটা আমার প্রয়োজন কিনা। খুব সুন্দর পয়েন্ট। হ্যাঁ, আমরা প্রায় শেষের পর্যায়ে আসছি। তাহলে আমরা যদি বলি যে এক লাইনে ডক্টর নওশের কি বার্তা দিতে চাচ্ছেন জনগণের উদ্দেশ্যে, এরপরে সাইমন। জনগণ যেন ভালো থাকে, এই সিজনাল এফেক্টিভ ডিসঅর্ডার যেন আক্রান্ত না হয় বা হলে যেন ওভারকাম করতে পারে, সেজন্য একটি বার্তা দিয়ে দেন। প্রথম কথা হচ্ছে একটাই, সচেতন হন, সচল থাকুন, সুস্থ থাকুন। বাস, এটুকু আমার থ্যাংক ইউ, চমৎকার। হ্যাঁ, সাইমন। এই সময় পরিবার আরো বেশি সাপোর্টিভ হবেন, আরো বেশি বুঝবেন এবং তাদের কথাবার্তার ধরনের কিছু পরিবর্তন আনবেন। যেমন আমাদের খুব প্রচলিত কিছু কথাবার্তা আছে যে শীতকাল মানেই মন খারাপ, বর্ষাকাল মানেই কষ্ট। এই শব্দগুলো যেন আমরা করে আমরা যেন জাজমেন্টাল বা ক্রিটিক্যাল না হয়ে যাই ওই ব্যক্তির প্রতি, সে ব্যাপারেও যেন আমরা সচেতনতা আমাদের নিজেদের মধ্যে বৃদ্ধি করি। এবং যে সমস্ত নিম্নবিত্ত পরিবারের মানুষজন আছেন, আসুন আমরা সবাই ওনাদের প্রতি আরো বেশি সহানুভূতিশীল হই এবং প্রকৃতির প্রতি আমরা আরো যত্নশীল হই। ধন্যবাদ সিস্টার। আমিও একটা কথা আমি বলতে চাই, সেটি হচ্ছে যে আসলে আমরা প্রত্যেকেই এই শীতে মানবতার হাত বাড়িয়ে দিয়ে সবার জন্য, মানুষের জন্য এবং জীবজন্তুর জন্য। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে। ধন্যবাদ।